নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম ভাত দিয়ে কল পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু ভাত হলেই চলবে। আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা না খেলে একবার হলেও ভাতের এই শুকনো পিঠাটা ট্রাই করতে পারেন। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা ভাত নিলাম। আর ভাতগুলো কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ছিল, আপনারা চাইলে গরম ভাত দিয়েও খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর ভাতগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, তবে অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই ভাতগুলো ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব। তবে একটুও যেন দানা থাকে না, সেভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন, কিংবা গরম ভাত ভালোভাবে সিদ্ধ করার পরে হাতের সাহায্যে ম্যাশ করার পরেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, চালের গুঁড়ো, আটা, ময়দা দিয়ে। আপনারা ভাত দিয়ে একবার হলো ট্রাই করে দেখুন। ভাতের পিঠা কিন্তু অনেক নরম হয়ে থাকে, তাছাড়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাই বলছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ভাতের পিঠাটা ট্রাই করে দেখুন। আমি সবগুলো ভাতে দিয়ে দিলাম। আর এখন কিন্তু জল ব্যবহার করতে হবে, মানে ভাতের পেস্ট একটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 গ্লাসের মতো জল ব্যবহার করব। তবে ভাতের পেস্ট তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, আর যদি লাগে পরে দেওয়া যাবে। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভাতের পেস্টটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তবে এখন একটা পাত্রে ঢেলে নিতে হবে। আর ভাতের পেস্ট কিন্তু অনেক আঠালো হয়ে থাকে, তার জন্য কোনো রকম সমস্যা নেই। তবে ভাতের পেস্টের জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, আমি আগেই বললাম। যখন আপনারা পেস্ট তৈরি করবেন জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন, তাহলে এই যে আঠালো ভাবটা সেটা হবে না, আর খুব সহজেই ব্লেন্ড করা যাবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, তবে ভিতরে অনেকটা দানা রয়ে গেছে। পরে এই ভাতের পেস্টটা চেলে নিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু জল ব্যবহার করব, আর পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভিতরে যেন দানা থাকে না, দানাটা থাকলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর ভাতের পেস্টটা কিন্তু অনেকটা পাতলা করে নিলাম, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে ভাতের পেস্টটা অনেকটা আঠালো হয়ে গেছে, আর ভাতের পেস্ট কিন্তু আঠালোই থাকে। খুব ভালোভাবে তৈরি করার পরে এখন কিন্তু এই ভাতের পেস্টটাকে চেলে নিতে হবে। আর ভিতরে যেহেতু অনেকটা দানা রয়ে গেছে, চেলে না নিলে সমস্যা হয়ে যাবে। এবার আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। তবে আপনারা যদি ভালোভাবে ব্লেন্ড করেন সেক্ষেত্রে দানা ভিতরে কিন্তু থাকবে না, চেলে নেওয়ার আর দরকার হবে না। আর আমার মনে হয় একটু চেলে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর যেহেতু একটু আঠালো হয়ে থাকে, তাহলে আঠালো ভাবটা কম থাকবে। আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না। চেলে নেওয়া হয়ে গেছে। আর এখন যেটা করতে হবে, এখানে আমি 1 চামচ ময়দা ব্যবহার করব, অথবা আটা ব্যবহার করতে পারেন, কিংবা হাতের কাছে চালের গুঁড়ো যদি থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যদি কোনোটাও না থাকে, তাহলে ভাতের যে চাল আছে একটু ভিজানোর পরে 1 চামচ কিন্তু পাটায় বেটে আপনারা পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর সামান্য একটু যদি ব্যবহার করা যায় না, তাহলে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। শুধু ভাতের পেস্টটা দিয়ে যদি আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে যে আঠালো ভাবটা সেটা রয়ে যাবে। আর তার জন্য সামান্য পরিমাণে আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন। আর ওই যে বললাম, যদি হাতের কাছে কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে সিদ্ধ চাল ভিজানোর পরে সামান্য একটু পাটায় বেটে কিন্তু ব্যবহার করতে পারেন। একবারেই যে অনেকগুলো ব্যবহার করতে হবে তা না, শুধু 1 চামচের মতো ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব। আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকনো পিঠা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেটারের ঘনত্বটা হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন।
এর চেয়ে পাতলাও করা যাবে না অথবা ঘন তৈরি করা যাবে না। ভাতের পেস্টটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। আর এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে ভাতের পেস্টটা কিন্তু ঢেলে দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। পেস্টটা আমি পুরোপুরি ঢেলে দেওয়ার পরে এবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, হালকা করে থাকবে। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আমি আবারও বলছি, ভিতরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই চুলার আঁচটা কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে হ্যান্ডউইচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তখন একটা চামচের সাহায্য নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ভাতের ডোগুলো একটু নরম হয়ে থাকে, আর ডোটা যদি নরম থাকে সেক্ষেত্রে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাগুলো তৈরি করা যাবে। এবার হ্যান্ডউইচটা বাদ দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটা ডো তৈরি করে নেব। আর এই ভাতের ডোটা কিন্তু খুব সাবধানে একটু তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আর চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, কম করে দিতে হবে। একটু যদি চুলার আঁচটা বাড়িয়ে আপনারা এই ডোটা তৈরি করতে চান সেক্ষেত্রে ভিতরে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে পিঠাগুলো একটু ভালো হবে না। অবশ্যই চুলার আঁচটা কম করে দিয়ে একটু ধৈর্য সহকারে এই পেস্টটা কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা অনেকটাই শুকনো হয়ে আসছে, দেখতেই পারছেন। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এই ভাতের পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। শুধু ভাতের পেস্টটা তৈরি করার পরে এভাবে কিন্তু একটা ডো তৈরি করলেই আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো আমি একটা সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নেব। তবে আপনাদের যদি মেশিন থাকে সেক্ষেত্রে মেশিনের সাহায্যে খুব সহজেই কলপিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ডোটা আমি একবারে শুকনো করে তৈরি করলাম, আর ডোটা পুরোপুরি হয়ে গেছে। এবার ডোটাকে কিন্তু তুলে নিতে হবে। তবে আপনারা কিভাবে বুঝবেন পুরোপুরি ডোটা হয়ে গেছে? আপনারা একটা কাজ করতে পারেন, এই ডোটা তৈরি করার পরে হাত দিয়ে একটু চেক করতে পারেন ডোটা হয়েছে কিনা। এবার হাত দিয়ে ডোটাকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু ডোটা হয়ে গেছে। আর এখন একটা পাত্রে আমি ডোটাকে ঢেলে নিব। এবার আমি কলপিঠাগুলো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু হালকা কুসুম যেন গরম থাকে, সে অবস্থায় পিঠাগুলো তৈরি করলে সুবিধা হবে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, তাহলে হালকা কুসুম গরম থাকবে। পুরোপুরি যদি আপনারা ঠান্ডা করতে চান সেক্ষেত্রে কিন্তু পিঠার যে শেপটা ভালো আসবে না। এখন পিঠাগুলো বানিয়ে নেব, তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। আর প্লাস্টিক ব্যবহার করতে না চাইলে আপনাদের স্টিলের প্লেট অথবা ট্রেগুলো যা আছে এগুলো ব্যবহার করতে পারেন। আর এগুলো যেহেতু রোদ্রে শুকাতে হবে, তবে হ্যাঁ, আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এই পিঠাগুলো এতটাই হালকা, আপনারা ফ্যানের নিচে রেখে কিন্তু শুকাতে পারবেন। আর ফ্যানের নিচে রেখে শুকালে একটু সময় লাগবে। কিছুটা ডো আমি সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর এই ডোটা না অনেক নরম, তাই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। খুব ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। একইভাবে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, এই পিঠাগুলো গরম অবস্থায় কিন্তু তৈরি করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে, অনেকটা সুবিধা হবে। ঠান্ডা হওয়ার পরে অনেক সময় দেখা যায় কি এই ডোটা একটু শক্ত হয়ে যায়। আর যেহেতু সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করা হচ্ছে, সিরিঞ্জের যে ছিদ্রগুলো আছে না, সেগুলো কিন্তু ছিদ্রগুলো আটকে গেলে পিঠাগুলো তৈরি করতে একটু কষ্ট হয়ে যাবে। আর যদি গরম অবস্থায় আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কষ্টটা একটুও হবে না, খুব তাড়াতাড়ি পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আপনাদের আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর হ্যাঁ, এই পিঠাগুলো আমি আবারও বলছি, আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে শুকাতে পারেন, তবে একটু সময় লাগবে। আর যদি রৌদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু খুব ভালো, আপনারা রৌদ্রে শুকিয়ে নেবেন। আর রৌদ্রে শুকালে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন।
আর এখন যেটা করতে হবে, আমি কিন্তু সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর এই ডোটা দিয়ে আমি একটু ডিজাইন তৈরি করে নেব পিঠাটা দেখার সৌন্দর্যে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি ভাবলাম যে পুরোটা সাদা, মাঝখানে সামান্য একটু যদি ফুড কালার ব্যবহার করা যায় তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আবারও বলছি, আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এমনিতেও এই যে ডিজাইনটা আছে না, শুকানোর পরে এটা কিন্তু খুলে আসবে। তবে কাঁচা অবস্থায় হালকাভাবে চাপ দিয়ে একটু বসালে ডিজাইনটা আর খুলে আসবে না। আর আমি কিন্তু এভাবেই শুধু উপরে একটু দিয়ে দিব। পিঠাগুলো আমি রেডি করে নিলাম, তবে এই পিঠাগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। আর পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন হালকা একটু রোদ্রে দিলে পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করা যাবে। আমি কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম, আর দুদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তবে আমি যে ডিজাইনটার কথা বললাম, দেখেন ডিজাইনটা কিন্তু খুলে আসছে। আর যখন আপনারা যদি ডিজাইন তৈরি করেন সেক্ষেত্রে হাতে একটু চাপ দিয়ে ভালোভাবে বসালে আর ডিজাইনটা খুলে আসবে না। এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। এবার চলুন আবারও আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, তবে তেলটাকে হালকা আঁচে গরম করতে হবে। এরপরে পিঠা দিতে হবে। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায়। আর যেহেতু ভাতের পিঠা, এগুলো কিন্তু বলার কিছুই থাকে না। যারা ভাতের পিঠা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন ভাতের পিঠা খেতে কতটা সুস্বাদু হয় আর কতটা নরম হয়ে থাকে। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভাতের এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখুন। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন ভাতের পিঠাটা খেতে কতটা ভালো হয়। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠায় তেলে ভেজে দেখিয়ে দিলাম। এবার কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠা বলে কথা, একটু গুড়ের শিরা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আমি আগে থেকে সামান্য পরিমাণে একটু গুড়ের শিরা তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোর উপরে ছড়িয়ে দেব। পিঠাটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আপনারা ভেজে নেওয়ার পরে এভাবে একটু শিরা ব্যবহার করবেন, দেখবেন পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। দেখতেই পারছেন যেমনই রসালো তেমনই মুচমুচে, খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।